দাদার সঙ্গে কথা বলবো। দাদা মানে ওই দাদা নয় যে দাদা খুব অনুপ্রেরণার সঙ্গে বিভিন্ন জায়গায় গজিয়ে উঠেছে। এটা এমন একজন দাদা যার সঙ্গে পরিষ্কার হাত ধরে গল্প করতে ইচ্ছা করে, আড্ডা মারতে ইচ্ছা করে, আর পরিষ্কার মাঝে মাঝে একটু বয়স কাছাকাছি হলে বলতে জিজ্ঞাসা করতে সাহস হয়, কি করে পারলে গো? যেমন দাদা রয়েছেন আমাদের সঙ্গে, আমার দাদা সুকান্ত মজুমদার। নমস্কার ভিঞ্চিদা। এই যে ভিঞ্চি দাটা বলতে গেলেই পরে যখন টপিক আসবে তখন বলবো। ডক্টর সুকান্ত মজুমদার ভারী হয়ে গেল না? ইয়েস, এই ভারটা হচ্ছে একটা লড়াইয়ের ভার। লড়াই সবার আছে। এবার বিরাট আমরা যে কোনো আড্ডায়, যে কোনো জায়গায় আমরা কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে যখন ওই বালুরঘাটের ওখান থেকে একটা ছেলেকে দেখতে পাই, তখন প্রচুর মানুষ স্বপ্ন থাকে। শুধু সেটা বালুরঘাটে আটকে নেই, তা যখন দেখেন যে আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তার সঙ্গে মিটিং করছেন, দেশের মানুষের কি করে ভালো হবে সেটা নিয়ে আলোচনা করছেন, তখন কেউ কেউ আমরা ফ্ল্যাশব্যাকে চলে যাই যে এই আলোচনাগুলো তো আমরা পাড়াতে করতাম, সেটা করতে করতে কি করে ওখানে পৌঁছে যাওয়া যায়? কোন লক্ষ্য থাকলে, কোন পরিশ্রম থাকলে, কোনো ভারী ভারী আলোচনা নয়। এমন সত্যিকারেরই ভারী একটা লোকজনের কাছ থেকে হালকা মেজাজে একটুখানি গল্প করবো আমাদের সবার প্রিয় সুকান্ত দাস। সুকান্ত দা, বালুরঘাট অনেক কিছু নেই, তার মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে একটা সারল্য, একটা লড়াই জীবনযুদ্ধের সঙ্গে, এবং তারপর ধীরে ধীরে পড়াশোনা করে উঠে আসে। বালুরঘাটের সেই ছেলেটা এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যখন একই টেবিলে কিছু আলোচনা করে, সময় যে সম্মানটা দিয়েছে, ঠিক যদি মধ্যিখানে পিরিয়ডটা আমরা কেটে দিই তাহলে কেমন লাগে? মানে আমাদের ঝাট করে ওঠে যে আমরা চিনি সুকান্ত মজুমদারকে, ডক্টর সুকান্ত মজুমদার, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, বড় বড় ব্যাপার, একজন এমপি, তারপর এখন একজন মন্ত্রী, আমাদের ছ্যাঁত করে ওঠে। আর যখন কথা বলি তখন মনে হয় না এ তো সুকান্তদা। এই যে মধ্যিখানে বালুরঘাটের মানুষটা, ওই যা যে ওখানে কেমন লাগে? দেখুন, প্রথমত দেখা বললে ভালো হয় না? সেটা হতে পারে। দেখো, তোমার সাথে তো আমার ভিঞ্চিদার সম্পর্ক, মানে আমি ভিঞ্চিদার সিনেমাটা দেখার পর থেকে আমার মনে হয়েছিল যে রুদ্রনীল ঘোষ বা আরও অনেক ভালো অ্যাক্টর তো বাংলায় জন্মেছেন, এই যুগের যারা আছেন, ওটা একটা মানে কি বলবো, অসাধারণ সৃষ্টি। অসাধারণ সৃষ্টি, ভালো। এবং তোমার অভিনয় আমাকে সত্যি মুগ্ধ করেছে। তারপর থেকে আমি আজকে ক্যামেরার সামনে বলছি তা নয়, তুমি জানো যে ভিঞ্চিদা বলেই তোমাকে ডাকি, আমি বরাবরই মানে ডাকতে পছন্দ করি। তো তুমি আর সোহিনী চক্রবর্তী সম্ভবত, সোহিনী সরকার, সরি চক্রবর্তী, সোহিনী সরকার। সোহিনী তোমার বালুরঘাটেও গিয়েছিল? হ্যাঁ, পুজোর সময়। হ্যাঁ, পুজোর প্রোগ্রামে গেছিল। তো দেখো, আমি সত্যি কথা বলতে যখন মাঝে মাঝে পেছনের দিকে তাকাই, আমি খুব একটা তাকাই না পেছনের দিকে, কারণ আমি আমার লাইফ বালুরঘাট তো অনেক, আমার যদি শুরু দেখা যায়, বালুরঘাট অনেক বড় জায়গা, ভালো জায়গা, মিউনিসিপ্যালিটি। আমার অ্যাকচুয়ালি লাইফ শুরু হয়েছিল রাধিকাপুর বলে একটা ছোট্ট সীমান্তবর্তী গ্রাম। মানে কতটা সীমান্তবর্তী আমি বলছি তোমাকে, স্টেশনে নামবে রাধিকাপুর স্টেশনে, এবং তখন সেটা একটাই জেলা ছিল, পশ্চিম দিনাজপুর জেলা, কারণ পূর্ব দিনাজপুর পাকিস্তান বা বাংলাদেশে চলে একদম। তো রাধিকাপুর স্টেশন থেকে নেমে যেখানে ইঞ্জিনটা দাঁড়ায়, তখন আমি যখন ছোটবেলায় যেতাম তখন স্টিম ইঞ্জিন বিরাট সাইজ ছিল, আর ভয় ভয় লাগতো কি যেতে। আমার এখন আবছা আবছা মনে পড়ে, মা বাবার হাত ধরে রেল লাইনের উপর দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো সেখান থেকে স্টেশনে যেখানে দাঁড়ালো, সেখান থেকে খুব বেশি হলে 100-200 মিটার হাঁটতে হবে বাংলাদেশ। এই বাপরে, এতটাই সীমান্তবর্তী গ্রাম। তার সেখান থেকে জীবন শুরু, কারণ মানে বাবার যে বাড়ি, মানে বাবার বাবা তো ঠাকুরদা যাকে আমরা বলি, এখন তো সবাই দাদু হয়ে গেছে, এখন ঠাকুরদা ঠাকুরমা এসব শোনা যায় না, দাদু বলে সবাই। তো আমাদের বাংলাদেশ থেকে আসার পর তারা সেখানে সেটেল হয়, এবং বাড়ির পাশে টাঙ্গন নদী, মানে আমাদের বাড়িটা এখনো আছে, ওখানে আমার কাকুর পরিবার থাকেন। নদী, তারপরে হচ্ছে একটা উঁচু রাস্তা ছিল যাকে মাটির রাস্তা, তাকে সড়ক বলা হতো তখনকার দিনে, আর তারপরে নিচু এরকম ঢালু হয়ে যাচ্ছে গিয়ে আমাদের বাড়ি। মাঝখানে আর কিছু নেই, নদী আর আমাদের বাড়ির মাঝখানে হচ্ছে সড়ক। আচ্ছা, এইরকম জায়গা ছিল। আমি নদীতে স্নানও করেছি, আমাদের রান্নাও ওই নদীর জলে হতো, টিউবওয়েল ছিল না তখন। এবং মানে যা দৈনন্দিন কাজ, ওই জল খাওয়া, ওই জলে স্নান করা, ওই জলেই ইয়ে হওয়া, মানে জামা কাপড় কাছে যাই বলুন না কেন, বা অন্যান্য প্রাত্যহিক কর্ম ওই জলে হতো, তখন উপায় ছিল না। সেখান থেকে জীবন শুরু হয়। এবং তারপরে বালুরঘাটে আমি শিফট হই, বাবা বালুরঘাটে চাকরি করতেন। শিফট হয়ে আস্তে আস্তে ওখানেই পড়াশোনা করা, বড় হওয়া। বালুরঘাট শহর আমাকে অনেক কিছু দিয়েছে, এবং আমার প্রিয় জায়গা বলতে পারো। এবং আমি যেহেতু পিছনে তাকাই না, কারণ আমি লাইফটাকে একটা স্তরের পর থেকে একটা পর্যন্ত আমি খুব টেন্স থাকতাম, কি হবে কি হবে। একটা সময়ের পর থেকে আমি এটাতে বিশ্বাস করি যে লাইফ যেরকমভাবে সামনে আসে, বল যেরকম ক্রিকেটের বল, খুব সুন্দর এই ধোনি সিনেমার বিখ্যাত ডায়লগটা, তুমি হর গেম পে তো ছক্কা নেই মারতে, কখনো বাউন্সার হয় তখন ডিগ করতে হয়, তো কখনো লুজ বল পেলে 6 মারতে হয়। আমি মনে করি লাইফের এটাই ফিলোসফি হওয়া উচিত, যেটা আসছে সামনে ফেস করতে থাকবো, কিছু না কিছু একটা হবে। এবং সেইভাবে হয়েছে পরপর। আমি যদি দেখি জার্নিটা কোনো সময় যদি আলোচনা করার সুযোগ হয় করবো,
স্কুল কলেজ ইউনিভার্সিটি, মাঝখানে কলকাতায় এসে ভর্তি হওয়া, আবার অ্যাডজাস্ট করতে না পেরে ব্যাক করে ফিরে যা বাপি বাড়িয়া, সেখানে গিয়ে হতাশা, সেখান থেকে আবার উত্তরণ, আবার লড়াই, এইরকম বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে প্রত্যেকটি মানুষের জীবনেই থাকে। আমি পিছনে খুব একটা তাকাতে মানে করি না, আমি ঠিক করেছি জীবনে যখন রানটা শেষ হবে, অর্থাৎ যখন একটু বাড়িতে বসে থাকবো, সেই সময় পেছন দিকটা ভাববো। বালুরঘাট ওই নদীর তীর, সেখান থেকে মধ্যিখানে সড়ক, তারপর একটা বাড়ি, একটা কল, যে কলের জলটাই ছিল সব কাজে ব্যবহার করবে, হ্যান্ডপাম্প, নদীর জল, নদীর জল, কল নয়, কলও ছিল না তখন, নদীর জল, তখন কলও ছিল। হ্যাঁ, ইলেকট্রিসিটি ছিল না। হ্যাঁ। আর বাড়ি ছিল হচ্ছে মাটির দেওয়াল আর বিচুলি বা খড় যা বিচুলি। হ্যাঁ, তার মানে ছাউনি, সেখান থেকে শুরু হয়েছিল। এবং ওখানে হয়তো মানে আমার মানে স্টোরি শেষ হয়ে যেত, আমি একবার জলের মধ্যে পড়েও গেছিলাম। আমি সাঁতার কাটতে জানি না। তো ওখানে কি ছিল, আগে সেচের জন্য রিভার পাম্প থাকতো। হ্যাঁ। মানে এদিকে টাঙ্গন নদী, এই পারে বড় গর্ত করা আছে, অনেক বড় ডোবা বা ডোবার থেকে বড়ই বলা ভালো, রিভার থেকে জল তুলে, নদী থেকে জল তুলে এবারে ফেলা হতো, আর ওখান থেকে জমিতে যেত। ওই জলের মধ্যে আমি ডুবে গেছিলাম। তো মোটামুটি আমার ডিপ, অনেকটাই ডিপ, অনেকটা ডিপ থাকে। তো আমার পাশের বাড়ি যারা, তারা সেই বাড়িতে একটি সিনিয়র দিদি থাকতো, সে দেখতে পায়, সে গিয়ে বাঁচায়। হ্যাঁ, সে গিয়ে বাঁচায়, নাহলে সেদিনই গল্প শেষ সুকান্ত মজুমদার। সেই দিদিকে ধন্যবাদ। আমাদের আড্ডা চেনা অচেনা পুরোটাই, আমরা যাকে চিনি তার পেছনে যে অজানা কাহিনীগুলো রয়েছে, সেই কাহিনীগুলোর মধ্যে রক্ত মাংস ঘাম পরিশ্রম যন্ত্রণা সবটা রয়েছে। আর তারপর আমি বারবার ভাবছিলাম যে বালুরঘাটের এই জায়গাটা, আমি সুকান্তদার ওখানে যাওয়ার আমার সৌভাগ্য হয়েছে, মজাও করেছি, গিয়েছি, আমরা রাস্তায় একসাথে হেঁটেওছি, আর আমরা একসঙ্গে হেঁটেছি, বিভিন্ন জায়গায় গেছি। সেখান থেকে তারপর সোজা উনি যেখানে গেছেন, এইটাই খুব ইন্টারেস্টিং একটা কথা সুকান্তদা, যেটা আমাদের অনেককেই, আমাদের আড্ডা গল্প কথা যারা শুনছে, যে পিছন ফিরে তাকাবো, কিন্তু পরিষ্কার এই যারা থেকেই পিছন ফিরে তাকান, তার থেকে যে আলাদা রকমভাবে একটা তাকানো যায়, এবং নিজের কাজটা মন দিয়ে করে গেলে যে একটা জায়গায় যাওয়া যায়। সেই উদাহরণের ওই জাম কাঠটা মধ্যিখানে, যেমন এদিকে নদী আর এদিকে বাড়ি, ওই সারাক্ষণ এই মধ্যিখানের জায়গাটা যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে বালুরঘাট, নরেন্দ্র মোদী, একজন মন্ত্রী, ইন্টারেস্টিং না? তো সেই ইন্টারেস্টিং গল্প তোমাদের এগোবে। বালুরঘাট বললে যেটা না বললে নয়, সেটা হচ্ছে, জানি এটা সুকান্তদাকে বলতেই হবে, বালুরঘাট মানে কোথাও একটা সংস্কৃতি চর্চার, অবশ্যই একটা বিরাট নাটক, বলে দিই জায়গা, থিয়েটার নাটক। তো সেটা নিয়ে আমার মনে হয় একটু তো জানতে ইচ্ছা করবেই বালুরঘাটে। দেখুন, বালুরঘাটের থিয়েটারের যে কালচার, সে কালচার তো বহু পুরনো কালচার। বিরাট একাঙ্ক নাটকের জনক যিনি বাংলা নাটকে, মন্মথ রায়, তার সেখানে কর্মভূমি বলা ভালো। এবং শুধু তাই নয়, তার রচিত কারাগার যে নাটক, সেই সময় এমন ইংরেজ আমলে এমন একটা আলোড়ন তৈরি করেছিল যে সেই নাটককে তারা ব্যান করতে বাধ্য হয়। তো স্বাভাবিকভাবে সেই একাঙ্ক নাটক, সেখান থেকে নাটক চর্চা শুরু, বহু দল আছে সেখানে নাটকে। আমিও ছোটবেলায় দু একবার চেষ্টা করেছিলাম, তো যাই হোক, হয়নি হওয়া, তাহলে আমিও ভিঞ্চিতে হতে পারতাম না। কিন্তু পরিষ্কার এই নাটকের উপরে যারা নাটকের লোকজন রয়েছে, এই সংস্কৃতি জগতের লোকজন যারা রয়েছে, তাদের উপরে আমি পরিষ্কার, আমি নিজে এই বিষয়ে সাক্ষী, যারা থিয়েটারের আমাদের বন্ধু বান্ধব রয়েছে, তাদের উপরে পরিষ্কার শোনা যায় সুকান্ত মজুমদারের একটা অদ্ভুত আদর আর থাকে, অদ্ভুত একটা ভালো লাগা থাকে, একটা সাপোর্ট থাকে। মানে এটা আমি শুনতে পাই অলিগলি পাকস্থলিতে যখন, তাই হ্যাঁ সুকান্তদা বললেন যে এটা ভালো করে করো। একজন বিখ্যাত মানুষ, যিনি পদ্ম সম্মানে ভূষিত হলেন, হরিমাধব বাবু। হরিমাধব বাবু, তিনি এই বালুরঘাটেরই মানুষ। বিভিন্ন মানুষ যখন পদ্ম সম্মানে ভূষিত হন আমাদের বাংলার, আমার খুব ভালো লাগে। কিন্তু এই হরিমাধব বাবু যখন এই সম্মানে সম্মানিত হলেন, আমি হরিমাধব বাবুকে চিনা সুকান্ত মজুমদারকে পরিষ্কার জিজ্ঞেস করছি, কতটা ভালো লাগাটা অন্যরকম হচ্ছে। দেখুন, বিরাট ভালো লাগা, তার কারণ হচ্ছে আমার জেলা থেকে কেউ তো পদ্ম পুরস্কার পাননি কোন, এবং ওনার অবদানই বালুরঘাট কলেজে পড়াতেন, যে কলেজের আমি ছাত্র। এবং হরিমাধব বাবু অনেক মিথ। লাস্ট যে নাটক ওনার আলোড়ন তুলেছিল তিতীর্থ, ওনার সংস্থা, সেটা হচ্ছে দেবাংশী। এটা দূরদর্শনে পর্যন্ত দেখানো হয়েছিল, আমি তখন স্টুডেন্ট ছিলাম। তো স্বাভাবিকভাবে তার সাংসদ হওয়ার পর তার বাড়িতে আমার মোটামুটি 2বার কি 3বার যাওয়ার সুযোগ হয়েছিল। অসুস্থ ছিলেন তখন, বয়স হয়ে গেছিল খুব। আমার আজও মনে আছে যে আমি তখন দার্জিলিং গভর্নমেন্ট কলেজে চাকরি পেয়েছি, চাকরি করছি, তখন ওখানে একজন বাংলার অধ্যাপক ছিলেন, আমরা কৌশিকদা বলতাম, এখন আমার পুরো নামটা মনে নেই। তো কৌশিকদা কলকাতারই মানুষ, উনিও নাটক টাটক লিখতেন, ইংরেজির অধ্যাপক, কিন্তু নাটক লিখতেন বাংলায়। উনি বলেছিলেন আমাকে যে তোদের ওখানে মিথ চালু আছে জানিস? আমি বললাম হ্যাঁ, কি মিথ বলুন। বলছেন উনি, যে বালুরঘাট বাস স্ট্যান্ডে নেবে যদি কোনো রিক্সাওয়ালাকে বলা যায়, তখন এই টোটো আসেন, সেই যুগের কথা, 2008, 9, 10 এই প্যাডেল রিক্সা, হ্যাঁ, প্যাডেল রিক্সা। তো সেই রিক্সাওয়ালাকে বললে পরে যে হরিমাধব বাবুর বাড়ি যাবো, এবং প্র্যাকটিক্যালি নিয়ে যেতে পারতো। এই ধরনের মানে মিথ ছিলেন আর কি, পরিষ্কার, আর বলতে হতো না যে কোন গলিতে কোন কোন বাড়িটা, এই ধরনের মানুষ ছিলেন।
ও বহু শিল্পী তৈরি করেছেন, দেখিক্ত সংস্থা তার নিজের হাতে তৈরি, তার একটু ভগ্নদশা হয়েছে বর্তমানে, আমিও চেষ্টা করছি কিছু করা যায় কিনা। আমি তো আহ্বান জানাবো যারা এই লাইনটাকে ভালোবাসেন, কাজ করেন, তাদের সবাইকে যে আসতে একসাথে আসুন, আমরা তিতিরকে আরো একটু ভালো করে তৈরি করি। তার এই পদ্ম পুরস্কারটা তার সারা জীবনের যে সংগ্রাম, তার প্রাপ্তি। আমার একটু খারাপ লাগছে যে উনি থাকতেন, গত বছরই ওনার মানে উনি তার স্থূল দেহ ত্যাগ করেছেন। তো খুব উনি জীবিত থাকা অবস্থায় পেলে আমি খুব খুশি হতাম, 1 বছর পরে পেলেন। কিন্তু তবুও ওনার যে কাজ, আমার মনে হয় এই কাজ বহু মানুষকে, কারণ দেখুন নাটক করা তো সহজ বিষয় নয়। আপনি ভালো জানেন, মানে তুমি ভালো জানো যে এখন নাটক করে আর গাচ্ছাদনের ব্যবস্থা হয় না। একদমই নেই। এবং যারা এই ছোট ছোট শহরে, মফস্বল শহরে নাটকটাকে বাঁচিয়ে রাখতে চায়, তাদের জন্য এটা অনেকটা অনুপ্রেরণা যোগাবে বলে আমার মনে হয়। না, এটা খুব ইন্টারেস্টিং সুকান্তদা। সেটা হচ্ছে যে কি হয়, এক একটা মানুষের জন্য আমরা ওভারঅল কতগুলো, আমাদের পশ্চিমবঙ্গ এত বড় একটা রাজ্য, এত ধরনের তার মাটি, তার গড়ন, তার আবেগ, সেই জায়গাগুলো ওপর ওপর জানি। কিন্তু যখন তোমাদের মতো মানুষ যখন একটু মানুষের ভালোবাসা, ঈশ্বরের আশীর্বাদে আলাদা হয়ে ওঠেন, তখন আমরা সেই জায়গাগুলোকে জানবার সুযোগ পাই। এবং এই কথাটা শুনতে শুনতে আমার মনে হলো, আমি জানি না এখানে যারা বালুরঘাটে বা পার্শ্ববর্তী এলাকার মানুষ রয়েছেন কাছাকাছি, যে অন্তত এইটুকু নিশ্চিত, আমি অন্য সাবজেক্টগুলো শুধু বাদ দিচ্ছি, শুধু যারা শিল্পী রয়েছেন, যারা নাটকের লোকজন, আমি এটা বলতে পারি যে তাদের এই নাট্যশিল্প বা নাট্যচেতনা তৈরি করবার জন্য যে জায়গাগুলো, সেইখানে কিন্তু একটা সহযোগিতার হাত, একটা পোক্ত হাত আমরা দেখতে পাচ্ছি। তো এটা আমরা যারা থিয়েটারের নাটক করে বড় হয়েছে, আমারও মফস্বলে হাওড়া। এবং আমি মনে করি রুদ্র, যে দেখো বাংলা বাঙালিকে বিশেষ কতগুলো স্যালিয়েন্ট ফিচার দ্বারা চেনা যায়। তো সেটা প্রত্যেকটা জাতিরই হয়তো আছে, আমি যতগুলো জাতি দেখার সুযোগ পেয়েছি, কিন্তু বাঙালির ক্ষেত্রে এটা আরও বেশি প্রমিনেন্ট। তার মধ্যে নাটক, এবং নাটকের মধ্যে দিয়ে সামাজিক বার্তা বা রাজনৈতিক বার্তা দেওয়া, সে পথনাটিকা হতে পারে, বা উৎপল দত্তের টিনের তরোয়ার হতে পারে, বা এই ধরনের যে নাটকগুলো আছে যার মধ্যে দিকে দিয়ে কোনো রাজনৈতিক বার্তাও যেতে পারে। এটা কিন্তু বাঙালির হচ্ছে সংস্কৃতি, বা বাঙালিয়ত্ব যদি তাকে বলো, বা বাঙালিয়ানা, তার কিন্তু একটা অন্যতম স্যালিয়েন্ট ফিচার, যেটা জল করা দরকার। এবং সেই জন্যই আমার মনে হয় যে বাঙালি এবং বাঙালিত্ব বা বাঙালিয়ানা কিছু টিকিয়ে রাখতে হয়, বাঙালির নাটককে টিকিয়ে রাখতে হবে। নাটক হচ্ছে একটা ইন্টিগ্রাল পার্ট অফ বেঙ্গলি কালচার। হ্যাঁ, একটা বড় মানে ওই সিদ্ধানার যে কশেরুকাগুলো থাকে, তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ। আমি গল্প করতে করতে একটা জিনিসের জায়গায় আপনারা জানেন, কিছুদিন আগেই একটা ঘটনা ঘটেছিল যে হরিবাবুর মতোই যখন আমাদের প্রসেনজিৎ চ্যাটার্জি, আমাদের বুম্বাদা, তিনি যখন পদ্ম সম্মানে সম্মানিত হলেন, তো তখন সুকান্তদা গিয়েছিলেন তাকে অভিবাদন জানাতে। এবং আমারও সৌভাগ্য হয়েছিল যে একই সঙ্গে যাওয়ার। বুম্বাদার বাড়িতে এমনি যাই, এমনি আড্ডা মারি। কিন্তু এই দিনটা যাওয়াটা, মানে সুকান্ত মজুমদার, তার সঙ্গে সঙ্গে পদ্ম পুরস্কার, সেইটার একটা অন্য তিথি বলা যায় একটা। এবং সেখানে সুকান্ত একটা ইন্টারেস্টিং কথা বলেন, তার এই সংস্কৃতি, শুধুমাত্র পড়াশোনার জগৎ যেটাকে নিয়ে সুকান্তদা থাকেন, বটনি, উত্তরবঙ্গ ইউনিভার্সিটি, বালুরঘাট, এই সমস্ত কিছু পর যখন তিনি পরিষ্কার এসে বলেন যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যে যে খবরগুলো আমাদের মন খারাপ করে, এমনটা তো হওয়ার নয়, সেই ক্ষেত্রে ইন্ডাস্ট্রিটাকে সাহায্য করবার জন্য আমার যতটুকু সামর্থ্য আছে আমি ততটাই করব। এইটা না কোথাও পরিষ্কার একজন শিল্প অনুরাগী কি হয়, যারা রাজনৈতিক ক্ষেত্রে সফল হন, যাদের দিকে মানুষ তাকিয়ে থাকেন, তারা মনে করেন যে অনেকেই মনে করেন যে চলতে ফিরতেই তিনি নিশ্চয়ই জিন্দাবাদ কর্মসূচি সফল হোক এটা বলছেন। তার বাইরে যে একটা দাদা রয়েছে, বলছিলাম দাদা খুব আদরের একটা শব্দ, মানে ওই দাদা নয়, একটা বিশ্বাসের শব্দ, সেই জায়গাটা পেয়েছি। সুকান্ত দাদার সঙ্গে যখন আড্ডাই হচ্ছে এই বিষয়টা নিয়ে, এই দাদা টাদা বলতে গিয়ে উঠে এলো স্কুল কলেজে এই ডানপিটে ছেলে, তাদের মধ্যে একটু দাদা টাদা হওয়ার প্রবণতা আছে। যে স্কুলে পড়াশোনা হয়েছে সেইখানে এরকম দুষ্ট কেউ ছিল, মানে যে বিরক্ত করতো সবাইকে, তারপর সবাই মিলে একটু দিয়ে দানাদান হয়েছে তা কেউ বা কিছু না, আমরা সেই সময় বড় হয়েছি না, যখন দুরন্তপনাটা একটা পার্ট অফ দ্য লাইফ ছিল। আমরা স্কুলে টিফিন আওয়ারে কাবাডি খেলতাম, আমাদের প্রচুর বন্ধু বান্ধব ছিল যারা শুধু খেলতো আর পড়াশোনা করতো না। ওটাই ভালো লাগে। ওটাই ভালো লাগতো তাদের। আমি চেষ্টা করতাম দুটোকে ব্যালেন্স করার জন্য, কখনো পড়াশোনার দিকে একটু বেশি নজর, কখনো ইয়ের দিকে, খেলাধুলোর দিকে চেষ্টা করা। ভালো খেলোয়াড় ছিলাম না কোনো, কিন্তু কোনটা খেলতে ভালো লাগতো? আমি ক্রিকেট খেলতে বেশি ভালো লাগতো, কারণ আমাদের সময় ক্রিকেটই সব থেকে জনপ্রিয় করা। কিন্তু আমি ক্রিকেট এবং ফুটবল নিয়মিত খেলতে যেতাম। বাড়ি থেকে সাইকেল নিয়ে একটা দূরে মাঠ আছে, সেখানে চলে যেতাম খেলতে। হ্যাঁ, সেখানে ক্রিকেটও খেলেছি, ফুটবলও খেলেছি, আর খেলার জন্য মারও খেয়েছি প্রচন্ড। মা ধরে বেধরক, মানে যাকে বলে কেলা নিয়ে দিয়ে দানাদান। দিয়ে দানাদার। তো বন্ধু বান্ধবদের সাথে মারামারি কম হতো, তার কারণ হচ্ছে ভালোবাসতো সবাই। আমি এমনি ঝগড়াঝাটি হতো, কারণ আমি প্রথম থেকে কলেজে সিআর ছিলাম, এই ক্লাসের রিপ্রেজেন্টেটিভ।
তো ভোটাভুটি করে মানে জিততে হয় তো আর কি, কে কাকে চায় আর কি, এরকম হতো। আমি বেশ কয়েক বছর লাগাতার সিআর ছিলাম। হ্যাঁ। আর যেহেতু যে স্কুলে পড়েছি সেই স্কুলের প্রথম দীক্ষার স্টুডেন্ট ছিলাম, স্বাভাবিকভাবে অসুবিধা হয় না। রেজাল্ট তো ভালো হতে মোটামুটি হতো, খুব মোটামুটি হতো। আমরা না ছোটবেলায় একটা কথা শুনেছিলাম, বিনয়ের ঝাউ গাছ, ঠিক আছে, মানে যে গাছটার দাপট অনেক বেশি কিন্তু সে কখনো তার দাপট দেখাতে চায় না। এখানেই না, যে যে যত বেশি করে ভেতরে ভারী হয়, সমৃদ্ধ হয়, সে কিন্তু পরিষ্কার বাইরে থেকে ঝুঁকেই থাকে, আমি কিছু নেই বলে। হ্যাঁ, আমার সামনে যেমন এক দাদা বসে রয়েছে আর কি। তো যাই হোক, ইন্টারেস্টিং এই যে সিআর, ক্লাস রিপ্রেজেন্টেটিভ, সেই সিআর থেকে ক্লাসের বাইরে গিয়ে মানুষের সিআর তৈরি হওয়া, যে ক্ষেত্রে পরিষ্কার আমরা ক্লাসলেস একটা পরিষেবা, যেখানে ওই ভাগ থাকবে না, যেটা আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রত্যেকটা মানুষের জন্য একই রকম, তিনি যে ভাষার হন, তিনি যে ধর্মের হন, সবার জন্য এক যে পরিষেবাটা দেওয়ার চেষ্টা করছেন, সেইখানে একজন সেনাপতি, যাকে আমরা এখানে পেয়েছি, যিনি ওই ঝাউ গাছের মতোই বলছেন, না আমি নয়, এটা পরিবার একটা বিরাট বড় ফ্যাক্টর হয়। যেমন জেঠিমা এই যে দেদানাদান দিতেন, আমার খুব অল্প সময়ের জন্য সুযোগ হয়েছিল সুকান্ত দাকে দেখা, যিনি তার ফ্যামিলিকে বিরাট, এত ব্যস্ততার মধ্যেও বিরাট ভালোবাসেন এবং মিস করেন। আমাদের মনে আছে আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল, সেই সময় আমি সুকান্তদার মেয়েকে পেয়েছিলাম। আমার ফ্যামিলি তখন এখানে এসে একদম কোইন্সিডেন্টালি আর কি, খুব সুন্দর হয়ে গেছিল। আমরা মঞ্চে উঠেছিলাম, সাংস্কৃতিক একটা অনুষ্ঠান হচ্ছিল ফ্যামিলির। বৌদি তো তিনিও শিক্ষকতার সঙ্গে, হ্যাঁ উনি স্কুলে পড়ান। হ্যাঁ, বৌদির পুরো নামটা দাদা? কোয়েল চৌধুরী। আচ্ছা, উনি কোন সাবজেক্ট পড়া? উনি বায়োলজিক্যাল সায়েন্স, সেম সাবজেক্ট। আচ্ছা, ইন্টারেস্টিং ইন্টারেস্টিং। তো একটা পরিবারে কতটা ভূমিকা থাকে, একজন মানুষ তিনি এতগুলো মানুষের দায়িত্ব, তাদের নিয়ে চিন্তা, ব্যক্তিগত তো ফোন, মানে আমি কলকাতার বাড়িতে যখন দাদা তুমি থাকো, মানে তোমার সঙ্গে 5 মিনিট আড্ডা মারতে গিয়েও দেখেছি 10টা মানুষ ধরো ফোন করছে, এবং তুমি কখনো আমাকে বুঝতে দাও নি এই কথাটা হেঁটে গেল, একটু দাঁড়াও, কিন্তু ওই ফোনগুলোকেও কখনো ইগনোর করনি, যে দাঁড়ান লোক এসছে কথা বলছি। এই যে একটা ব্যালেন্স, এই ব্যালেন্সটা কোথাও একটা পারিবারিক, কোথাও একটা না, এই সুন্দর মানসিকতাটা তৈরি করবার ক্ষেত্রে কোথাও একটা আদর থাকে, বিশ্বাস থাকে, ভালোবাসা থাকে। হোয়াট ইজ দ্য স্পেশালিটি অফ বৌদি আমাদের, যেটা সুকান্ত মজুমদারকে কোথাও একটা বুস্ট আপ করে? দেখুন, দেখো আমাদের যেহেতু ইন্টারভিউ দিতে গেলে দেখুন বলে অভ্যাস, তো স্বাভাবিকভাবে দেখুনটা বারবার রিফ্লেক্স অ্যাকশন হিসেবে এসে যাচ্ছে। যে কোনো পরিবারে মহিলাদের ভূমিকা মূল থাকে। আমার যে পড়াশুনো বা বিফোর ম্যারেজ যে লাইফ যদি বলি, তাতে আমার দেখাশোনা করে বিয়ে না ভালো লাগা পছন্দ? আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ। হ্যাঁ, অ্যারেঞ্জ ম্যারেজ, কিন্তু কোইন্সিডেন্টালি আমাদের সাবজেক্ট এক। হ্যাঁ, কিন্তু ও পড়াশোনা করেছে কলকাতা, ও লেডি ব্রেবনের স্টুডেন্ট। আর আমি তো নর্থ বেঙ্গলে পড়াশোনা করেছি, আমি কলকাতা থেকে চলে গেছিলাম, এখানে পড়িনি আমি। তো আমার মায়ের বিরাট অবদান, নাহলে আমি সত্যি কথা বলতে ব্যক্তিগত জীবনে যে অ্যাচিভমেন্টটা, পড়াশোনা করে একটা জায়গায় পৌঁছানো, এটা আমার মায়ের অবদান। মা আমাকে ক্লাস 8 পর্যন্ত নিজে পড়াতেন, এবং তারপরে আস্তে আস্তে যখন সবাই হায়ার এডুকেশন, সেই সময় মাকে ছাড়তে হয়, তার পক্ষে সম্ভব ছিল না পড়ানো। কিন্তু তার আগে পর্যন্ত পড়াতেন, ও রীতিমতো পড়া না পারলে পরে যা হয় আর কি আগেকার দিনে। এখন তো কেউ মানে টারে না, আগেকার দিনে তো না পারলে পরে কি হতো, হ্যাঁ সে তো তুমিই জানো ভালো কথা। আমার সব করে বাঙালি পরিবারের ছেলে মেয়েরা মোটামুটি জানে, ঠাপা হ্যাঁ একদম চলতো আর। তো মায়ের অবদান মানে অনস্বীকার্য। আর এই রাজনীতিতে আসার পর যদি সব থেকে বেশি স্যাক্রিফাইস কাউকে করতে, সে হচ্ছে স্বাভাবিকভাবে আমার স্ত্রীকে। কারণ পুরো ফ্যামিলির বার্ডেন, 2 মেয়েকে মানুষ করার বার্ডেন, কি পড়বে, কোথায় যাবে, ড্রেস কেনা থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং, কী রান্না হবে, মাছ কোনটা কেনা হবে, সব তাকে করতে হয়, এবং সে স্কুল করে এইসব করতে হয় তাকে। তো তার স্যাক্রিফাইস ছাড়া কোনো মানে এটা সম্ভব ছিল না, আমার পক্ষে তো রাজনীতি করা সম্ভব ছিল না। যখন সন্দেশখালিতে অত্যাচার চলছে, অন্যায় চলছে, তার বিরুদ্ধে যখন সুকান্তদা পৌঁছতে গেল, তাকে ঘিরে প্রায় মেরে ফেলার চেষ্টা করা হলো। ঠিক এই সময় আমাদের যারা দর্শক বন্ধুরা রয়েছেন, তাদের না অনেকে জানতে ইচ্ছা করে যে সে সময় পরিবারের উৎকণ্ঠা কেমন, কতটা হয়, এবং তাঁরা এটা কি করে সামলান। আমরা বৌদির আলোচনা করছি, সুকান্তদার স্ত্রীর, এটা খুব ইন্টারেস্টিং। মা একটা সময় অবধি তিনি বড় করেছেন, লালন করেছেন, তৈরি করেছেন, তারপরে জায়গাটা বড় সাপোর্ট সিস্টেম হচ্ছে স্ত্রী। কোথাও যেন তার মধ্যে লুকোনো আর একটা মা থাকে। তো সেই সময় বৌদি কতটা টেন্স থাকতেন? বা স্বাভাবিক, টেন্স তো থাকবে, এটা অত্যন্ত স্বাভাবিক। এবং ওই একটা ফোন, বাট শি ইজ ভেরি স্ট্রং, খুব স্ট্রং মহিলা। হ্যাঁ, আমি কয়েকটা ইন্টারভিউ ছোটো ছোটো যখন এসেছিল, আমার দেখে মনে হয়েছে, মানে যখন সামনে থেকে কথা বলেছি তখন তো পরিষ্কার দিদির মতো কথা বলা, কিন্তু একজন দৃঢ়তা কতটা রেখে দেওয়া যায়, সেই ক্ষেত্রে ওই যে সাপোর্ট, সেটা নিশ্চয়ই মানে দুটো মেয়েকে আগলে রেখে দেওয়া। একদম। এবং আমি চেষ্টা করি যেন কোনো স্পেশাল ইয়ে না হয়, আমার ফ্যামিলি না পায়,
আমাকে গত কয়েকদিন আমি শেয়ার করছি, কোথাও শেয়ার করিনি, আমি গত কয়েকদিন আগে আমি বালুরঘাটেই ছিলাম। তো সাংবাদিকরা এসেছিলেন, আমাদের ওখানে দুটো ক্লাব আছে সাংবাদিকদের, একটি ক্লাবের সাংবাদিকরা এসেছে তাদের একটা প্রয়োজনে। তারপরে যখন সবাই বেরিয়ে যাচ্ছে তখন আরেকজন সাংবাদিক ভদ্রলোক তিনি আমাকে বললেন যে দাদা একটা জিনিস দেখে ভালো লাগলো, আপনাকে বলছি। তাই আমি বললাম, কি বল? তো বলছি দেখলাম যে আপনার স্ত্রী স্কুলে গেছিল, মেয়ের স্কুলে, উনিও আমাদের সাথে লাইনে দাঁড়িয়ে ফর্ম তুলল। হ্যাঁ, এবং বললেন যে আমিও গার্জেন, উনিও গার্জেন ওই স্কুলে যে স্কুলে আমার মেয়ে পড়ে। তো লাইনে দাঁড়িয়ে ফর্ম তুললেন, মানে এটা তো অত্যন্ত স্বাভাবিক, কারণ আমি বেসিক্যালি বিশ্বাস করি যে আমি আজকে সাংসদ আছি, আজকে মন্ত্রী আছি, কালকে এটা থাকবে এরকম বিষয় না, এটা চিরস্থায়ী নয়। সেটা লাইফস্টাইলকে আপনি বালুরঘাটে গেলে যে কোনো সময় দেখতে পারেন যে আমার পরিবারের লোকজন, আমার মা বা আমার স্ত্রী, কোনো সময় তো গাড়ি নেই, আমার যেটা পার্সোনাল গাড়ি একটা ওয়াগনার আছে, অনেকদিন আগে কেনা, চাকরি পাওয়ার পর পর, আমি বিয়ের পর কিনেছিলাম। তো সেটা চলে আমার স্ত্রী স্কুলে যায়, কিন্তু দৈনন্দিন প্রয়োজনে তো বারবার গাড়ি ব্যবহার করা যায় না। টোটোতে, ই রিক্সাতে অনায়াসে আমার মা, আমার স্ত্রী তাদেরকে রাস্তায় দেখতে পাবে। আমি কথাটা কেটে বলছি, কাটতে বাধ্য হচ্ছি, 100 বার কাটবো। এই কথাটা শুনে একটু কেমন কেমন লাগছে না? তার কারণ আমাদের পশ্চিমবঙ্গে মন্ত্রী তো পরের কথা, চারানা আটানা সিকিয়াদুলি নেতা হয়ে গেলি, যাদের আমরা নেতা বলে আর কি, যাদের দাপট দেখি মানুষের চোখে জল চলে আসে, কখনো রাগে, কখনো ঘৃণায়, কখনো ভয়ে, এটাকেই যেন রাজনৈতিক নেতা বলে ছড়িয়ে দেওয়ার যে চেষ্টাটা হচ্ছে, পেল্লাই গাড়ি বাড়ি, মানে গলায় এত শোনা, গলা বলে একটু ছেড়ে দে, একটু কেঁদে বাঁচি মা, ঠিক আছে, গলায় গলায় চেন থাকে না, সোনার শেকল থাকে। শোনা শেকল। তার বাইরে গিয়ে একজন কেন্দ্রীয় মন্ত্রী খুব স্বাভাবিকভাবেই সে বলছে যে তার পরিবার কেমন করে থাকে। আমি চুপ করেছিলাম, আমি এবার বলছি আমি এটা জানি, আমি খবরটা রাখি। বালুরঘাটের আমার কিছু চেনা জানা মানুষ হয়েছেন, থিয়েটারেরও কিছু, তো কথায় কথায় যখন এটা বেরিয়ে আসে, এমনটাই বোধহয় হওয়া উচিত। আর এই কথা বলতে বলতে একজন বাবা যে বসে রয়েছেন এখানে, যিনি মন্ত্রী, যিনি রাজনৈতিক একজন ব্যক্তিত্ব, যার কথার মধ্যে থেকে মানুষ যেমন শিক্ষার খোঁজ পায়, রুচির খোঁজ পায়, ঠিক তেমনই খোঁজ পায় ভদ্র আচরণ কি হওয়া উচিত। তার দুমে আজকে পশ্চিমবঙ্গে যে অবস্থাটা, সুকান্ত মজুমদার মন্ত্রী থেকে আমি বললাম যে পরিচয়টা মুছে ফেলুন, মুছেই তো মানে কখনো ক্যারি করেন না এটা ঘাড়ে করে ওজন করে, ক্যারি করার মতো কোনো জিনিস নয়, তো নিজের অ্যাচিভমেন্ট নয়, মানুষের দেয়া। এইটাই না, মানে ওই বলছিলাম, যত ভারী হয় ভেতরে, সমৃদ্ধ হয় মানুষ, তত নমনীয় হয়। মানে এটা আমরা জানি, জানাচ্ছি, ওই চেনাও আছে না, চেনা মানুষটার বাইরে আরেকটা যে অচেনা মানুষ, যেটা আমাদের নিউজ ক্যামেরাগুলো খুঁজে পাওয়ার সময় পায় না, সেটা বাবা সুকান্ত মজুমদারের চিন্তা হয় নারীদের নিয়ে যে যে ধরনের যন্ত্রণার খবরগুলো বেরিয়ে আসে, সেগুলো নিয়ে কি মনে হয়? না, একদম, কারণ নারী নিরাপত্তা নিয়ে তো পশ্চিমবঙ্গের অবস্থা আর কারো কাছে অগোচরে রাখার মতো নয়। এবং আমিও টেনশনে থাকি, বিশেষ করে যখন বাড়িতে থাকি। সে সময় আমার যে বড় মেয়ে স্বাভাবিকভাবে সে ক্লাস 10-এ এখন পরীক্ষা দিচ্ছে সিবিএসসি বোর্ডে। তো ওর বন্ধু বান্ধবের বার্থডে পার্টি হয়, রেস্টুরেন্টে কোথাও নিমন্ত্রণ করে, নিমন্ত্রণ করে, তো যেতে হয় সেখানে। ও যতক্ষণ না আসে ততক্ষণ বারবার আমি ফোন করি না, ওর মাকেই বলি, আমার স্ত্রীকে, যে দেখো ফোন করে কোথায় আছে, কি হচ্ছে। কারণ যে কোনো মা বাবারই মেয়েদেরকে নিয়ে, বিশেষ করে যেহেতু নারী সুরক্ষায় আমাদের অবস্থান এত নিম্ন দিকে আমরা যাচ্ছি, এবং একের পর এক যে ধরনের পৈশাচিক ঘটনা ঘটছে, যে কোনো বাবাই এ নিয়ে দুশ্চিন্তায় থাকে। এবং সেই অপরাধীদের যতক্ষণ না পর্যন্ত খবর ভাইরাল হয়ে যাচ্ছে, লোকে জেনে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিছু হচ্ছে না। হ্যাঁ, শাসক দল ঘনিষ্ঠ যদি অপরাধীরা হয়ে থাকেন, তাদের পুলিশ পাশে রেখেও এরকম করে খুঁজে দেয়, খুঁজে পাওয়া যায় না তাদের, তারা অদৃশ্য হয়ে যায়। হ্যাঁ। তারা ওই শুনেছিলাম জাপানে নাকি মাঝে একটা এরকম কোন একজন বিখ্যাত ফিজিসিস্ট একটা কাপড় বা এরকম আবরণ তৈরি করেছিল, যা মানুষকে কিছুটা হলো নাকি অদৃশ্য করে দিতে পারে। বা জেমস বন্ডের সিনেমায় গাড়ি দেখেছি যে অদৃশ্য গাড়ি, বা টম ক্রুজের সিনেমায় সেই ধরনের মনে হয় হয়ে যায় পুলিশ, এরকম অদৃশ্য একটা আস্তরণ পড়ে যায় এবং তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে পশ্চিমবঙ্গ পুলিশ। মজার ব্যাপার আর কি, পশ্চিমবঙ্গ পুলিশকে নিয়েও যদি নাটক টাটক লেখো আমার মনে হয় চলবে খুব ভালো। দুর্ভাগ্যজনক আর কি, যে সেটা হচ্ছে যে আমাদের পুলিশ পরিষ্কার মানুষকে রক্ষা করতে যে দায়িত্ব তার পালন করা উচিত, যারা মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে মারছে তাদের রক্ষা করতেই বড় বেশি করে ব্যস্ত হয়ে গেছে। চাইবো তাদেরই যন্ত্রণাটা কেটে যাক, তারা যন্ত্রণায় আছে যে বলে। চিন্তিত প্রত্যেকটা বাবা মা, তিনি যখনই সুস্থ চিন্তার, তিনি চিন্তা করেন তার মেয়েটা বড় হচ্ছে, আর দুর্ভাগ্যজনকভাবে এটা পশ্চিমবঙ্গের পথঘাট হয়ে গেছে, যেখানে ও ফিরতে প্রবলেম হবে না তো। আমরা যারা এখানে আড্ডায় রয়েছি, আমাদের পেছনে যারা ক্যামেরা পার্সনস রয়েছে, তারা যারা ক্যামেরা করেন, যাদের আপনারা দেখতে পান না, ওই নেপথ্যের মানুষগুলো না থাকলে আমাদের এই আড্ডাগুলো দেখতেই পাওয়া যেত না। বা এখন এই কথাগুলো যারা শুনছেন, তিনি যে রাজনৈতিক মত পথের মানুষ হন না কেন, তিনি অনিশ্চয়তার মধ্যে থাকে। আমরা চাই এটা কেটে যাক, আর এটা কাটতে গেলে পরিষ্কার আপনাদের সবার আগে সতর্ক বাণী যাদের দেওয়া দরকার, সেটা তো বিরাট দরকার রয়েছে। এবার সুকান্ত দাকে বিরাট একটা কঠিন প্রশ্নের মধ্যে নিয়ে আসছে। বালুরঘাট স্কুলে ক্লাস রিপ্রেজেন্টেটিভ, সেখান থেকে খেলাধুলো করেছে,
নাট্য সংস্কৃতির জায়গা থেকে যোগাযোগ এখনও টান রয়েছে। তার পড়াশোনায় বিরাট ভালো রেজাল্ট, নামের আগে ডক্টরেট, না কোনো জর্জিয়া ইউনিভার্সিটি নয় যা দেওয়াল থেকে কালকে মুছে দেওয়া যাবে, সেটা রয়েছে। এই মানুষটা শিক্ষা দপ্তরে রয়েছেন। শিক্ষা দপ্তরের এই যে মন্ত্রীদের যে দায়িত্ব, যারা সারা দেশ জুড়ে যা করতে চাইছে, একজন এত পড়াশোনায় ভালো মেধাবী একটা মানুষ, বেশি বড় কমপ্লেন ভারী হয়ে যাচ্ছে। হ্যাঁ দেব আসছে, সে যখন তার এই নিজের রাজ্যের শিক্ষার এই হালটা দেখছে, এই রাজ্যের যখন শিক্ষামন্ত্রীদের দেখছে, যাদের জন্য আজকে লাইন লেগে যাচ্ছে বেকার শিক্ষিত MA BA MSc MTech ছেলেপুলেগুলোর, তার কতটা খারাপ লাগে বা তার কি মনে হয়? দেখুন, অত্যন্ত হতাশাজনক লাগে মাঝে মাঝে। তবে আবার নতুন করে মনে হয় যে না, এটা পরিবর্তন করতে হবে, এটা চলতে দেওয়া যেতে পারে না। দেখুন, গোটা বিশ্বে এই মুহূর্তে দেখো ভাই রুদ্রনিন্দা, চেঞ্জ হচ্ছে ব্যাপারটা, যে শিক্ষা কি এখন, যে শিক্ষাটা আমরা যেদিকে পৃথিবী যাচ্ছে, এখন তো ভারতবর্ষ বা কোনো একটি রাজ্য আলাদা করে নিজেকে কোকুন তৈরি করে রাখতে পারে না। এখন শিক্ষাটা হয়ে যাচ্ছে স্কিল বেসড। আগে লোকে জিজ্ঞেস করতো যে কিরে তুই MA করেছিস বা MSc MCom করেছিস, এখন কিন্তু সেই যুগ নেই। এখন এমপ্লয়াররা জিজ্ঞেস করছে তুমি কি পারো, হাতে স্কিল কি আছে। এমনকি ভারতবর্ষে শুরু হয়ে গেছে। ভারতবর্ষে জোহো বলে একটি কোম্পানি আছে, যার ভারতীয় মেল টেল হয়েছে, আপনারা সবাই শুনেছেন মাঝখানে। তারা একটা এক্সাম নেয়, এক্সামের কোনো পরীক্ষা লিখিত পরীক্ষা নয়, সেখানে স্টুডেন্টরা যায়, তাদের ডিগ্রি দেখা হয় না, কোনো ডিগ্রি নাও থাকতে পারে, তাকে একটা প্রবলেম দেওয়া হয়, সমস্যা দেওয়া হয়, তার সলিউশন তাকে করতে হবে কোডিংয়ের মাধ্যমে, বা এরকম ইঞ্জিনিয়ারিংয়ের ছেলেরা জেনারেল ডেভেলপ পারে আর কি। অনেক ইঞ্জিনিয়ারিং পাস না করেও অনেকে পড়তে পারে। তো স্বাভাবিকভাবে যারা পারে তাদেরকে স্টাইপেন্ড দিয়ে নেওয়া হয়, তাদেরকে চাকরিও দেওয়া হয়, তাদের ডিগ্রি দেখা হবে না, রেকর্ডের জন্য হয়তো সে রেকর্ড হবে। হতে পারে একটা BA পাস করা ছেলে যে ইঞ্জিনিয়ারিং পড়েনি, কিন্তু সে এত ভালো কোডিং করছে যে তাকে সেই জায়গায় তাকে এনগেজমেন্ট দেওয়া হয়। এই যুগে শিক্ষা ব্যবস্থাটা আমূল পরিবর্তন হচ্ছে। ভারত সরকার যে আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, তাতে সব থেকে বেশি জোর দিয়েছে স্কিল এডুকেশনের উপরে। স্কিলিংটাকে আনতে হবে। আগে যেগুলোকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বলা হতো, এখন সেগুলো এক্সট্রা নয়, ওটাই আসল জায়গায় যাচ্ছে। তুমি দৌড়তে পারো, ভালো স্কিল এটা তোমার। তো এই যে বিষয়, কেউ ভালো মানে মেকানিকের কাজ জানে, এটা তার স্কিল। তো পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যবস্থার এই পরিবর্তনটা প্রয়োজন। আচ্ছা তাহলে তো সেই জন্যই কি প্রায় 8,500 স্কুল বন্ধ করে দিল? দেখুন, স্কুল বন্ধ যেটা হয়েছে এই রাজ্যে, এবং আমার মনে হয় যে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে, কারণ এত ভালো হিউম্যান রিসোর্স, এত ভালো ছাত্রছাত্রী, এত ব্রেন আমরা ভারতবর্ষের খুব কম জায়গায় পাবো। আজও বিজ্ঞানে আমি এই কেন্দ্রীয় ইনস্টিটিউটগুলোতে যাই, দিল্লি IIT ডাইরেক্টর বাঙালি, সেখানে বসে তার পরিষেবা দিচ্ছে। বিভিন্ন আমাদের খড়গপুর IIT যদিও বাংলায়, তার ডাইরেক্টর বাঙালি। এরকম বহু ইনস্টিটিউট আছে, আমি নাম এখন মধ্যে লিস্ট থাকলে বলে দিতে পারতাম আমি। বহু NIT, বহু IIIT, IIT তো বলে দিলাম আমি। এবং বিভিন্ন CSIR যে গবেষণা, তার যে টপ মোস্ট সায়েন্টিস্টদের মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে বাঙালি। কিন্তু এর পরে আমাদের এই যে জেনারেশনটা উঠে আসছে, আপনি দেখুন, যারা ইঞ্জিনিয়ারিং পাস করলো, আমার ধরুন 5-7 ব্যাচ আগে থেকে, এবং আমার পরেও যারা পাস করে যাচ্ছে, তাদের গন্তব্য কোথায়? আচ্ছা, আমরা যদি একটু ভাবি, গত 5 বছরে বা 10 বছরে আমাদের যে সমস্ত নাম করা ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, যাদবপুর ইউনিভার্সিটি, আমাদের বেসু যেটা আর কি শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ নামে যা পরিচিত, এই দুটো টপ মোস্ট ধরা হয়। আগে যারা ভালো র্যাঙ্ক করতো জয়েন্টে, তখন দুটোর মধ্যে কোনো এদের কোনো একটা চুজ করতো। তাদের লাস্ট 10 বছরে বিভিন্ন স্ট্রিমের টপার যারা, প্রথম 5 জন, প্রথম 10 জন, গিয়ে করেছেন, তারা কোথায় আছে খোঁজ নেওয়া যাক তো। ভাতার লাইনে এখন দেখতে পাওয়া যাচ্ছে। কিছু হয়তো ভাতার লাইনে এখন থাকতে পারে, যারা এখন রিসেন্টলি বেরিয়েছে, কিন্তু আপনি 10 বছরে যাদেরকে সবার গন্তব্য হচ্ছে বাংলায় নেই, বাংলার বাইরে দক্ষিণ ভারতে কোথাও আছে। আমি নিজে গিয়ে দেখেছি, আমার ব্যাচমেট কিছু আছে, তাদের সাথে যোগাযোগই আছে, সিনিয়র যারা, তাদেরকে আমি গেছি, দেখেছি হায়দ্রাবাদে তারা আছে, বাঙালি সমিতিতে এসেছে। শুধু তাই তাদের সঙ্গে আমারও পরিচয় হয়েছে, যে তারা বলেছেন যে আপনাদের ডক্টর সুকান্ত মজুমদার, আমরা বন্ধু, মানে হ্যাঁ, যেমন ব্যাঙ্গালোরে গিয়ে অগাধ বাঙালি যখন দেখতে পেয়েছি, এবং বলতে অসুবিধা হচ্ছিল তো তাদের সঙ্গে কথায়, তারা বলছিল যে আমরা না এখানে চলে এসে আগে মন খারাপ হতো, এখন যারা ওখানে পড়ে রয়েছে, পশ্চিমবঙ্গের যে অবস্থা, আমাদের তাদের জন্য মন খারাপ হয়। এই যে স্কিলের কথা সুকান্তদা, যেটা তুমি বলছিলে, যে আজকে স্কিল ওরিয়েন্টেড যেখানে শিক্ষা হবে, যেখান থেকে কাজ হবে, যেটাকে নিয়ে কেন্দ্র সরকার প্রত্যেক মুহূর্তে তোমরা গবেষণা করছো, আলোচনা করছো। না, আমরা চাইছি যে ন্যাশনাল এডুকেশন পলিসিটা এখানে ইমপ্লিমেন্ট হোক, কিন্তু হতে দিচ্ছে না। বলছে পার্শিয়ালি আমরা হতে দেবো, স্কুল এডুকেশনে দেবো না, হায়ার এডুকেশনে দেবো। লাভ কি হবে? আমাদের এখানে খবর স্কিল তো ক্লাস 8 থেকে শুরু করতে হবে। না, আমরা খবর পেলাম যে এখানে কেউ বলছে যে এই গরু চুরি, বালি চুরি, তারপর চাকরি চুরি, এগুলোকে নাকি স্কিল এডুকেশনের মধ্যে এখানের যারা এই সরকারের খুব ঘনিষ্ঠ পণ্ডিত,
তারা নাকি সরকারকে বুদ্ধি দিচ্ছে এবং সরকার খুব খুশি। না সেটা হতে পারে, কিন্তু তাহলে তো তাদেরকে কালিকাট ইউনিভার্সিটিতে পাঠাতে হবে। হ্যাঁ, ও হচ্ছে তো ওখানে। ওখানে ওই ইউনিভার্সিটিতে বালি সিমেন্ট পড়ে গেছে, বলছে মে মাসের পরেই নাকি বিল্ডিং। আরতি জলনা কোথায় একটা একটা ইউনিভার্সিটি আছে, এই দুটো ইউনিভার্সিটিতে এগুলো বিশেষ ভাবে জলা ল্যান্ড ইউনিভার্সিটি হচ্ছে ওরা, কি করে জলা